আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া একটি কালজয়ী সাসপেন্স থ্রিলার মুভি, যার নাম অপারেশন রাবণ। পুরো মুভি জুড়েই সাসপেন্স আছে। নির্মাতা যখন প্রথম শো রিলিজ করেছিলেন তখন দর্শকদের চ্যালেঞ্জ করেছিলেন যে ইন্টারভ্যালের সময় বা মুভি শেষ হওয়ার আগে যদি কেউ কিলারকে তা গেস করতে পারে তবে তাকে একটি ভালো পুরস্কার দেওয়া হবে। শোনা যায় যে কেউই তা গেস করতে পারেনি। আপনারাও চেষ্টা করুন, পারেন কিনা দেখি। তাহলে আর বেশি দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে একটি নির্জন পরিত্যক্ত ঘরকে দেখানো হয়। সেখানে হাতে মেহেদি পরা এক সদ্য বিবাহিত কনেকে একজন লোকের সঙ্গে দাবা খেলতে দেখা যায়। লোকটি পুরো শরীরে কালো হুডি পরে আছে, আর মেয়েটির চোখে মুখে আতঙ্ক আর ভয় ফুটে উঠছে। তবু সে খেলা থামাতে পারছে না। তারপর একসময় মেয়েটি খেলাতে জিতে যায় আর বলে যে চেকমেট। আর এখানেই মেয়েটি সবচেয়ে বড় ভুল করে ফেলে, কারণ কেউ তাকে চেকমেট বলুক এটি লোকটির একেবারেই পছন্দ নয়। লোকটি তখন প্রচণ্ড রেগে যায়। তারপর সে দ্রুত পাশের একটি রুমে যায়। সেখানে একটি টেবিলে অনেক প্রকারের ছুরি রাখা ছিল। তখন সেই সুযোগে মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে যে তার পা শিকলে বাঁধা আছে। সে তখন শিকলটি খোলার প্রাণপণ চেষ্টা করেও শিকল খুলতে পারে না। এদিকে পাশের রুমের লোকটির সামনে এক অদ্ভুত রাক্ষসরূপী লোককে আমরা দেখতে পাই, যে বারবার লোকটিকে বলছিল মেয়েটির হাত কেটে ফেলতে। তখন লোকটি একটি ধারালো অস্ত্র নিয়ে মেয়েটির কাছে চলে আসে। তারপর লোকটি একটি রাজকুমার ও রাজকুমারীর গল্প বলতে শুরু করে। সে বলে যে এক রাজকুমার ও রাজকুমারী একে অপরকে খুব ভালোবাসত। রাজকুমারী বলে যে সে রাজকুমারকে খুব ভালোবাসে এবং তার জন্য সে জীবনও দিতে পারে। কিন্তু কিছুদিন পর রাজকুমারীর মত বদলে যায়। সে রাজকুমারকে বলে যে সে আর তাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। রাজকুমারীর কাছে ভালোবাসাটা এক প্রকার খেলা ছিল। তখন লোকটি মেয়েটিকে বলে যে তোমাদের মতো মেয়েরা যারা ভালোবাসাকে খেলা ভাবে তাদের সঙ্গে কি করা উচিত। এই বলে সে মেয়েটির হাতটাই কেটে ফেলে এবং তার লাশ প্লাস্টিকে মুড়ে একটি নির্জন জায়গায় ফেলে দেয়। তারপরে দৃশ্যে রামকে দেখানো হয়। রাম একটি টিভি নিউজ চ্যানেলে আসে জার্নালিস্টের ইন্টারভিউ দেওয়ার জন্য। সেই সময় আমনি নামের একটি মেয়ে এডিটরের কাছে এসে কিছু ফাইল দেয় এবং বলে যে স্যার হোস্টেলের নামে একটি বড় স্ক্যাম চলছে, আর এই স্ক্যামের পিছনে মিনিস্টারের হাত আছে। আমি এই বিষয়ে একটি স্ট্রিং অপারেশন করেছি এবং সেই মিনিস্টারের বিরুদ্ধে অনেক প্রমাণও পেয়েছি। এটি একটি বড় স্ক্যাম, তাই আমাদের তাড়াতাড়ি এটি টেলিকাস্ট করতে হবে। এডিটর তাকে বলেন যে তুমি একটু অপেক্ষা করো, এতে অনেক নামি দামি লোকজন জড়িত আছে, তাই আমাদের ভাবতে হবে। আমি শিওর সাথে কথা বলবো, দেখি তিনি কি বলেন। তারপর এডিটর শিওর কাছে গিয়ে এই বিষয়ে বলেন আসলে সেই মিনিস্টার হলো শিওর বেস্ট ফ্রেন্ড, তাই শিও সেই মিনিস্টারের বিরুদ্ধে যেতে পারবে না। তিনি এডিটরকে বলেন যে আমি আমনির সাথে এই বিষয়ে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব। শিও এডিটরকে বলেন আমনির অ্যাসিস্ট্যান্ট হিসেবে রামকে নিয়োগ করতে, যাতে তাদের কাছে আমনির সব ইনফরমেশন আসে। তারপর এডিটর রামের ইন্টারভিউ নেন এবং রামকে আমনির অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেন। তিনি রামকে আমনির কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেন। এরপর মিনিস্টারকে দেখানো হয়, যিনি একজন IAS অফিসারকে মারধর করেন, কারণ সেই অফিসার মিনিস্টারের বিরুদ্ধে অ্যাকশন নিতে চেয়েছিলেন। পরের দিন শিও আমনিকে ডাকেন এবং আমনি তাকে সব ফাইল দিয়ে দেয়। শিও আমনিকে বলে যে এই কেসে অনেক VIP লোক জড়িত আছে, তাই আগে আমাকে চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। আমনি বিষয়টি পরিষ্কার বুঝতে পারে যে সবাই মিলে স্ক্যামটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। শিও আমনিকে একটি সিরিয়াল কিলারের কেসের ফাইল দিয়ে তদন্ত করতে বলে। আসলে শহরে একের পর এক মেয়েরা নিখোঁজ হচ্ছে, তার মধ্যে কয়েকটি লাশ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে এবং লাশগুলির দুটি হাতই কাটা ছিল। ধারালো অস্ত্র দিয়ে হাত কাটার কারণে তীব্র রক্তক্ষরণে মারা গেছে মেয়েগুলি। পুলিশ অনুমান করেছে যে এইসব খুন একই ব্যক্তির কাজ। শহরে আজব একজন সিরিয়াল কিলার যে হাত কেটে মেয়েদের হত্যা করছে। এই বিষয়ে নিউজ কভার করার দায়িত্ব পায় আমনি। আমনির কিছুটা মন খারাপ হয়, কারণ পূর্বের কেসটিতে সে অনেক কষ্ট করেছিল। তারপর সেই রাতেই পুলিশের কাছে খবর আসে যে আরও একটি মেয়ের লাশ পাওয়া গেছে। থানার ACP এবং অন্যান্য পুলিশ সবাই সেখানে যায় এবং দেখা যায় যে মৃত মেয়েটি আর অন্য কেউ নয়। মুভির শুরুতে যে মেয়েটিকে দেখানো হয়েছিল এটি ছিল সেই মেয়েটি। তার দুটো হাত কাটা ছিল। এই মেয়েটির মৃত্যুর খবর পাওয়ার পর জীবিতা নামের একটি মহিলা সেখানে আসে। কিছুদিন আগে জীবিতার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং এখনও তাকে পাওয়া যায়নি। তাই পুলিশ বডি আইডেন্টিফাইয়ের জন্য জীবিতাকে ডেকেছিল, কিন্তু এই মেয়েটি জীবিতার মেয়ে ছিল না। মিডিয়ার লোকেরাও সেখানে পৌঁছে এই ঘটনা কভার করতে শুরু করে। এতে পুলিশের উপর প্রেশার বাড়তে থাকলে পুলিশ সাসপেক্টদের ধরে এনে মারধর করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের উপর প্রেশার থাকায় তারা জিতেন্দ্র নামে এক সাসপেক্টকে
এই কেসে ফাঁসিয়ে দেয় এবং মারধর করে তাকে কবুল করিয়ে নেয়। পুলিশ প্রেস কনফারেন্স ডাকে এবং মিডিয়াকে বলে যে তারা খুনিকে খুঁজে পেয়েছে। রাজি নামে সেই মৃত মেয়েটি খুন হওয়ার কিছুদিন আগে জিতেন্দ্রর বিরুদ্ধে কমপ্লেন করেছিল। কমপ্লেনটি ছিল যে জিতেন্দ্র তাকে হ্যারাসমেন্ট করত। পুলিশ তাই জিতেন্দ্রকে গ্রেপ্তার করেছে এবং জিতেন্দ্র তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এখন শুধু পোস্টমর্টম রিপোর্ট এবং ডিএনএ স্যাম্পল এলেই পুরোপুরিভাবে কনফার্ম হবে। এর মধ্যেই জীবিতা নামের মহিলাটি প্রেস মিটিংয়ে চলে আসে। জিতেন্দ্রের মুখে মাস্ক পরানো ছিল। জীবিতা তাকে দেখার পর ভীষণ ক্রোধে মারধর করে বলতে থাকে যে তুমি আমার মেয়ের সাথে কি করেছো। পুলিশ তখন জীবিতাকে শান্ত করার চেষ্টা করে। তখন জীবিতা ও পুলিশদের অনেক কথা শুনিয়ে দেয়। তারপর সমস্ত নিউজ চ্যানেলগুলো তখন এই বিষয়টি প্রচার করে যে সিরিয়াল কিলার ধরা পড়েছে। যখন রাম এই নিউজ দেখে তখন তার সন্দেহ হয় যে পুলিশ সঠিকভাবে তদন্ত না করেই কিভাবে সিরিয়াল কিলারকে ধরল। রাম আমনিকে বলে যে পুলিশ জিতেন্দ্রের বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ পায়নি। জিতেন্দ্রর ডিএনএ স্যাম্পলও ম্যাচ হয়নি, এমনকি জিতেন্দ্রর ফিঙ্গারপ্রিন্টও ডেড বডির কাছে পাওয়া যায়নি। তার মানে পুলিশের উপর প্রেশার থাকায় জিতেন্দ্রকে মারধর করে অপরাধ স্বীকার করানো হয়েছে, যাতে পুলিশ দ্রুত এই কেস বন্ধ করে দিতে পারে। রাম তখন আমনিকে বলে যে আমরা আমাদের মতো করে এই ঘটনার তদন্ত করব। এতে আমনি রাজি হয় এবং তারা দুজনে নিখোঁজ হওয়া সেই মেয়েগুলির বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সবাই একই কথা বলে যে কিছুদিন পর তাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রাতে সে একা বাইরে গিয়েছিল। তারপর সে আর বাড়ি ফিরেনি। শেষমেশ রাম এবং আমনি জীবিতার কাছে যায়। তারা জীবিতাকে তার মেয়ে বিন্দুর সম্পর্কে জিজ্ঞাসা করে। জীবিতা খুব দুঃখের সঙ্গে বলে যে গত মাসে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল এবং সেদিন সে খুব খুশি ছিল। সেই রাতে সে তার বন্ধুর সাথে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল। তার আসতে অনেক লেট হওয়ায় আমি তাকে ফোন করি, কিন্তু তার ফোন সুইচ অফ বলছিল। এতে আমার খুব চিন্তা হচ্ছিল। তখন আমি পুলিশ স্টেশনে গিয়ে আমার মেয়ের নিখোঁজ হওয়া রিপোর্ট করি, কিন্তু পুলিশ সে হয়তো অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে এই বলে অভিযোগ না নিয়ে আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আর এখন শুধু লাশ শনাক্ত করার জন্য পুলিশ আমাকে ডাকে। তখন রাম জীবিতাকে আশ্বাস দেয় যে তারা তার মেয়েকে খুঁজে বের করবে। এরপর তারা সেখান থেকে চলে আসে। তারপর রাতে আমনি যখন ঘুমোতে যাচ্ছিল তখন এক অচেনা লোক তার বাড়িতে ঢুকে পড়ে। আমনি দরজা খোলার আওয়াজ পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তখন সে তার বেডরুমের দরজা খুলে দেখে যে সেই লোকটির হাতে একটি ট্যাটু রয়েছে। তারপর আমনি দরজা লক করে দেয়। তবে কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায়। পরের দিন আমনি স্টুডিওতে এসে রামকে গত রাতের ঘটনা বলতে থাকে। এরপর তারা দুজন একসঙ্গে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় সিরিয়াল কিলার সম্পর্কে কিছু ইনফরমেশন জানার জন্য। তিনি সম্পর্কে আমনির আঙ্কেল ছিলেন। ডক্টর বলেন যে কেউই ছোটবেলা থেকে সাইকো হয় না, পরিস্থিতির কারণে মানুষ সাইকো হয়ে যায়। এমন লোকেরা বুঝতে পারে না যে তারা তাদের ফিলিংস কিভাবে প্রকাশ করবে। এরপর তারা দুজন তাদের স্টুডিওতে আসে এবং রাম আমনিকে বলে যে সিরিয়াল কিলার পাবলিককে কিছু বলতে চায়, তাই সে মেয়েদের হাত কাটছে এবং প্রতিটি ডেড বডির পাশে একটি চেস কয়েন রাখছে আর পাবলিক অ্যাটেনশন পাওয়ার জন্য ডেড বডিকে আলাদা আলাদা জায়গায় ফেলছে। এরপর তারা জিতেন্দ্রর বাড়িতে যায়। জিতেন্দ্রর মায়ের কাছ থেকে তারা জানতে পারে যে জিতেন্দ্র ড্রাইভিং জানে না। তখন রাম আমনিকে বলে যে জিতেন্দ্র যেহেতু ড্রাইভিং জানে না, তাহলে সে কিভাবে বডিগুলোকে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। পুলিশ ইচ্ছাকৃতভাবে জিতেন্দ্রকে ফাঁসিয়েছে। তারা যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখন আমনি সেই ট্যাটুওয়ালা হাতটি দেখতে পায়, যা সে গতকাল তার বাড়িতে দেখেছিল। আমনি তাড়াতাড়ি তার রামকে বলে। রাম তখন সেই লোকটিকে ধরার চেষ্টা করে। সেই লোকটির সাথে আরেকটি লোকও ছিল। রাম তাদের দুজনকে মেরে সেই মিনিস্টারের কাছে যায়। আসলে এই দুজন লোককে মিনিস্টার পাঠিয়েছিল মিনিস্টারের বিরুদ্ধে আমনির কাছে যে ফাইল ছিল তা নেওয়ার জন্য। রাম মিনিস্টারকে ওয়ার্নিং দেয় যে এই ভুল যেন সে দ্বিতীয়বার না করে। রাম মিনিস্টারকে একটি ভিডিও দেখায়। সেই ভিডিওতে মিনিস্টার সিএমের বিরুদ্ধে কিছু কথা বলছিল। মিনিস্টার তখন ভয়ে রামকে কিছু বলে না। অন্যদিকে একজন লোক এসে এসিপিকে তার মেয়ের ইনভিটেশন কার্ড দেয়। তার মেয়ের নাম ফাতিমা, যার বিয়ের প্রস্তুতি খুব জাঁকজমকভাবে চলছে। ফাতিমা হাতে মেহেদি পরে সেই রাতে তার বন্ধুদের ইনভিটেশন কার্ড দিতে বাইরে যায়, কিন্তু ফেরার পথে কেউ তাকে অপহরণ করে। কিছুক্ষণ পর ফাতিমার লাশ একটি নির্জন জায়গায় পাওয়া যায়। সাইকো তার দুটো হাত কেটে নিয়েছে এবং সেখানে একটি চেসের কয়েনও রাখা ছিল। পরের দিন আমনি নিউজ চ্যানেলে দুজন স্পেশালিস্টকে ডেকে এনে তাদের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ চলাকালীন আমনি বলে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে জিতেন্দ্রকে গ্রেপ্তার করেছে। বর্তমানে জিতেন্দ্র পুলিশ কাস্টাডিতে আছে, কিন্তু তারপরেও এই হত্যাকাণ্ড কিভাবে ঘটল
এই খবর দেখে এসিপি খুব রেগে যায় এবং সে টিভি নিউজ চ্যানেলে গিয়ে হাঙ্গামা করে। বিশেষ করে আমনিকে স্টুডিও থেকে ডেকে এনে তাকে ধমক দেয়। এসিপি আমনিকে বলে যে তারা 24 ঘন্টা ডিউটি পালন করছে বলেই সবাই নিরাপদে আছে। তা শুনে আমনি বলে যে পাবলিকের ট্যাক্সের টাকায় এসিপির বেতন হয়, তাই এটা করা তাদের কর্তব্য, কিন্তু তারা তাদের ডিউটি সঠিকভাবে পালন করছে না এবং জিতেন্দ্রকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। তখন আমনি এবং এসিপির মধ্যে বড় ঝামেলা শুরু হয়। তখন সেও দ্রুত সেখানে এসে এসিপির কাছে ক্ষমা চায়। এসিপি চলে যাওয়ার পর এডিটর এবং সেও আমনিকে খুব বকাঝকা করে এবং বলে যে কার অনুমতি নিয়ে সে এই ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছে। তখনই রাম সেখানে আসে এবং আমরা এখানে জানতে পারি যে রাম এই চ্যানেলের চেয়ারম্যান। সেও তখন তার কাছে ক্ষমা চায়। আসলে রাম এবং আমনি একই কলেজে পড়াশোনা করেছে এবং কলেজে পড়াকালীন রাম আমনিকে প্রপোজ করেছিল, কিন্তু আমনি এখনো পর্যন্ত তার উত্তর দেয়নি। তাই তার উত্তর জানার জন্য রাম এই নিউজ চ্যানেলে চাকরি নেয়। অবশেষে আমনি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তারপর একদিন জীবিতা সেই সাইকিয়াট্রিস্টের কাছে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। সেই সময় আমনি তার বিয়ের ইনভিটেশন কার্ড দিতে সেখানে আসে। সে তার আঙ্কেল এবং জীবিতাকেও ইনভিটেশন কার্ড দেয়। আমনি সেখান থেকে চলে যাওয়ার পর ডক্টর কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে কাইটের দিকে তাকিয়ে থাকে। এদিকে আমনিও তার হাতে মেহেদি পড়েছিল। তারপর আমনি তার এক বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সেই এসিপিও ছিল যে কিছুদিন আগে আমনির সঙ্গে ঝগড়া করেছিল। আমনিকে দেখে সে ভাবে যে তাকে ভালো মতো শাস্তি দিতে হবে, কারণ সে পাবলিকের সামনে তাকে অপমান করেছিল। এসিপি কনস্টেবলকে ডেকে তাকে পুলিশ স্টেশনে চলে যেতে বলে। এদিকে আমনি পার্কিং লটে আসে। সে রামকে ফোন করে বলে যে আমি রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি, তুমি এসে আমাকে নিয়ে যাও। তখন একটি সাদা রঙের গাড়ি আমনিকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, কিন্তু আমনি বেঁচে যায়। তখন একটি মাস্ক পরা লোক আমনিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তার গাড়ির ডিকিতে রাখে। এদিকে এসিপি আমনিকে খুঁজতে পার্কিং লটে আসে, কিন্তু সে আমনিকে খুঁজে পায় না। এসিপি সেখানে সেই মাস্ক পরা লোকটিকে দেখতে পায়। সন্দেহবশত এসিপি তখন তাকে দাঁড়াতে বলে এবং ধীরে ধীরে তার কাছে যায়। এসিপি তার কাছে এলে সেই মাস্ক পরা লোকটি হঠাৎ এসিপিকে অ্যাটাক করে এবং তাকে খুব মারধর করে। তারপর সে এসিপির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, ফলে এসিপির সেখানেই মৃত্যু হয়। আর এখানেই আমরা প্রথম খুনিকে মাস্ক পরা অবস্থায় দেখতে পাই। যাই হোক, তারপর খুনিটি সেখান থেকে চলে যাওয়ার পর রাম সেখানে আসে এবং ওয়াচম্যান তাকে সবকিছু বলে। তারপর কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। ডিআইজি এবারে এক লেডি পুলিশ অফিসারকে এই কেসের তদন্তের দায়িত্ব দেয়। ডিআইজি এই রেস্কিউ অপারেশনের নাম রাখেন অপারেশন রাবণ। এদিকে রাম সেই গাড়িটিকে খুঁজতে থাকে। সেখানে থাকা সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার পেয়ে পুলিশ তা চেক করে, কিন্তু সেটা ফেক নাম্বার ছিল। অপরদিকে সেই সিরিয়াল কিলার আমনিকে শহর থেকে অনেক দূরে নিয়ে যায়। তারপর আমনির জ্ঞান ফিরে এলে সে গাড়ির ডিকি খোলার চেষ্টা করে এবং চিৎকার করতে শুরু করে। আমনির কাছে ফোন থাকায় সে তৎক্ষণাৎ রামকে ফোন করে বলে যে আমি একটি গাড়ির ডিকিতে আছি, কিন্তু আমি জানি না যে আমি কোথায় আছি। রাম, প্লিজ তুমি আমাকে বাঁচাও। তখন রাম আমনিকে ভয় পেতে বারণ করে এবং তাকে ডিকিতে কি আছে তা দেখতে বলে। তখন আমনি একটি স্ক্রুড্রাইভার পায়। রাম তখন আমনিকে সেই স্ক্রুড্রাইভার দিয়ে গাড়ির পিছনে থাকা লাইটটি খুলতে বলে। আমনি অনেক কষ্ট করে লাইটটি খোলে। রাম তখন আমনিকে সেই ছিদ্র দিয়ে বাইরে দেখতে বলে, যাতে আমনি জায়গাটি চিনতে পারে, কিন্তু আমনি সেই ছিদ্র দিয়ে বাইরে তাকালে সে কিছুই চিনতে পারে না। আমনি বাইরে হাত বের করে লোকজনদের ইশারা করতে থাকে, কিন্তু কেউ তা দেখতে পায় না। তারপর আমনি সেই ডিকিতে একটি কালারের বোতল দেখতে পায়। তখন সে রামের কথা মতো সেই ছিদ্র দিয়ে কালার বাইরে ফেলতে থাকে। রাম সেই মুহূর্তে কল ডিসকানেক্ট করে একজন লেডি পুলিশ অফিসারকে ফোন করে এবং তাকে বলে যে আমার আমনির সঙ্গে কথা হচ্ছে। তাই আমনির ফোন ট্র্যাক করে তাকে যেন সব আপডেট দেয়। তখন পুলিশ ফোন ট্র্যাক করে রামকে আপডেট দিতে থাকে। আর এখানে আমরা দেখি যে রাম একদিকে যাচ্ছিল এবং গাড়িটি অন্যদিকে যাচ্ছিল। কিছুক্ষণ পরে গাড়িটি যখন ট্রাফিকের কাছে থামে, তখন একজন লোক সেই সিরিয়াল কিলারকে বলে যে আপনার গাড়ি থেকে কালার লিক হচ্ছে, একটু চেক করে নিন। তখন সেই সিরিয়াল কিলার বুঝতে পারে যে আমনি কিছু গন্ডগোল করেছে। দ্রুত সেই কিলার তার গাড়ি একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং ডিকি খুলে আমনির ফোন কেড়ে নেয়। সেই নির্জন জায়গায় একজন সাংবাদিক সেই মাস্ক পরা লোকটিকে দেখে ফেলে এবং আমনিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই মাস্ক পরা লোকটি সাংবাদিককে মেরে ফেলে। কিছুক্ষণ পরে রাম এবং পুলিশ সেখানে পৌঁছায় এবং সাংবাদিকটির লাশ দেখতে পায়, কিন্তু সেই মাস্ক পরা লোকটি ততক্ষণে সেখান থেকে পালিয়েছে। তখন রাম পুলিশের বলা ডাইরেকশন অনুসারে গাড়িটির পিছু নেয়
পুলিশ রামকে বলে যে সে টার্গেটের কাছাকাছি আছে, আরও একটু এগিয়ে গেলেই ধরে ফেলতে পারবে। কিন্তু রাম দূর পর্যন্ত সেই গাড়িটি দেখতে পায় না। অন্যদিকে ডিআইজি অন্য পুলিশ কর্মকর্তাদের বলে যে সাইকোটি আমনিকে অপহরণ করার আগে কোথায় কোথায় ঘুরেছে তার সিসিটিভি ফুটেজ বের করতে। এদিকে রাম একটি ছোট ট্রাক থামায় এবং আশ্চর্য হয়ে দেখে যে আমনির ফোন এই ট্রাকের পিছনে রাখা আছে। মানে সেই সাইকো আমনির ফোন এই ট্রাকে রেখেছে পুলিশকে বিভ্রান্ত করার জন্য। তারপর সাইকোটি দেখে যে সামনে পুলিশ চেকিং চলছে এবং সেই জায়গায় একটি বড় কন্টেনার ট্রাক ছিল। সাইকোটি তখন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে গাড়িটি কন্টেনারে ঢুকিয়ে দেয়, মানে গাড়িটি লুকিয়ে ফেলে। সাইকোটি ট্রাক ড্রাইভারের সাথে কথা বলার সময় আমনি তার ব্রেসলেট এবং আংটি সেই ছিদ্র দিয়ে নিচে ফেলে দেয়। এখান থেকে সেই ট্রাক চলে যাওয়ার পর রাম সেখানে আসে, আর এখানে রাম আবার সেই গাড়িটিকে হারিয়ে ফেলে। রাম বুঝতে পারে না যে এখন এখান থেকে সে কোন দিকে যাবে। রাম তখন খুব ভেঙে পড়ে, কি করবে সে কিছু বুঝতে পারছিল না। রাম রাস্তায় ব্যারিয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর রাম সেই জায়গায় তার এনগেজমেন্ট রিং দেখতে পায়। এটা দেখে সে পাশের দোকানে জিজ্ঞেস করলে গাড়িটিকে কন্টেনারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে পারে। রাম দ্রুত পুলিশকে ফোন করে ফোর্স নিয়ে আসতে বলে। শেষ পর্যন্ত রাম সেই কন্টেনারওয়ালা ট্রাক খুঁজে পায়। কোনো মতে সে ট্রাকের উপরে ওঠে এবং ট্রাকটি থামানোর চেষ্টা করে। পুলিশও সেই ট্রাকটিকে থামানোর জন্য রাস্তা ব্লক করে, কিন্তু সাইকোটি পুলিশের কারকে স্পিডে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এই অ্যাক্সিডেন্টের কারণে রামও খুব আহত হয় এবং মাথায় আঘাত লাগায় সে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে সাইকোটি আমনিকে তার আড্ডায় নিয়ে যায়। অন্যদিকে পুলিশ তাদের তদন্ত প্রক্রিয়ায় সেই ডক্টরের কাছে আসে। পুলিশ জানতে পারে যে সেই ডক্টর দুপুর থেকে তার ক্লিনিকে নেই। সেই হাসপাতাল তল্লাশি করার পর পুলিশ একটি ক্লু পায়। ডিআইজিকে ফোন করে বলে, স্যার আমাদের এই কেসে একটি লিড মিলেছে, আমি এখনই আপনাকে মেল করছি। এইদিকে সেই কিলার ধীরে ধীরে তার মাস্ক খুলতে থাকে এবং আশ্চর্যভাবে দেখা যায় যে সেই লোকটি আর অন্য কেউ নয়, জীবিতার ভাই বর্মা। বর্মাকে দেখে আমনি অবাক হয়ে যায়। বর্মা আমনিকে দেখে বলে যে তুমি নিচে বসে আছো কেন, আসো এদিকে বসো, কাঁদছো কেন? আরে আমি তোমার মামা, এখন তো তোমার বিয়ে হতে চলেছে, এই নাও এই শাড়ি পরো। সে একটি লাল শাড়ি, গহনা ইত্যাদি আমনিকে দেয় এবং বলে যে তুমি শাড়ি পরো, আমরা দুজন দাবা খেলবো। কতদিন হলো আমরা দুজন দাবা খেলিনি। শাড়ি বদলানোর জন্য যখন আমনি অন্য রুমে আসে তখন তার পকেটে একটি ইয়ারবাড দেখতে পায়, যা এখনও চালু রয়েছে। সে রামকে ডাকতে শুরু করে। এদিকে রাম তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে রামের জ্ঞান ফিরে এলে সে আমনির সাথে কথা বলে এবং আমনি কোথায় আছে কিছু বলতে পারে না। সে শুধু এটাই বলে যে এখানে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে। যতক্ষণ না রাম তার কাছে আসে আমনিকে বর্মার সঙ্গে ভালো আচরণ করতে বলে এবং যা বলবে তাই যেন সে করে। তখন আমনি বর্মার সাথে নাটক করতে শুরু করে। সে খুব ভালোভাবে আচরণ করতে থাকে এবং বর্মার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে। এই কথোপকথনের মধ্যে দৃশ্যটি একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন বর্মা ছোট ছিল তখনই তার মা বাবার মৃত্যু হয়েছিল এবং বর্মার বড় বোন জীবিতা তাকে নিজের কাছে রাখে। এই কারণে বর্মা তার বড় বোনকে মা বলে ডাকে, কারণ সে বর্মার মায়ের অভাব পূরণ করেছিল। যখন বিন্দুর 2 বছর বয়স ছিল তখনই তার বাবার মৃত্যু হয়, অর্থাৎ জীবিতা বিধবা হয়ে যায়। কিন্তু জীবিতা খুব পরিশ্রম করে বিন্দু এবং বর্মাকে লালন পালন করে বড় করে তোলে। বর্মা বিন্দুকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করে। যখনই বিন্দু কাঁদতে শুরু করে বর্মা জোকার হয়ে তাকে হাসানোর চেষ্টা করে। একদিন যখন বিন্দুর হাতে মেহেদি লাগানো হয় তখন বর্মা সারা রাত সেই মেহেদি দেখতে থাকে, যাতে বিন্দু ভুল করে সেই মেহেদি মুছে না ফেলে। এরপর বিন্দু বড় হওয়ার পর সে কলেজে যেতে শুরু করে। বিন্দুর পড়াশোনা শেষ হওয়ার পর জীবিতা সিদ্ধান্ত নেয় যে বিন্দু এবং বর্মার বিয়ে দেবে। কিন্তু বিন্দু বর্মার কাছে এসে বলে যে বর্মা, আমি রবি নামের একটি ছেলেকে খুব ভালোবাসি, আমি এই কথা আমার মাকে বলতে পারবো না, দয়া করে তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও, আমি রবিকে ছাড়া বাঁচব না। এই কথা শুনে বর্মার হৃদয় ভেঙে যায়। বিন্দুকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছিল, এখন সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। তাই বর্মা জীবিতার কাছে গিয়ে বলে, আমি বিন্দুকে বিয়ে করতে পারবো না। কিছুদিন পর বিন্দু এবং রবির বিয়ে ঠিক হয়ে যায়। যখন বিন্দুর এনগেজমেন্ট চলছে তখন বর্মা এই বিষয়টি সহ্য করতে পারে না যে বিন্দুকে অন্য কেউ স্পর্শ করছে। বর্মার ডিপ্রেশন অনেক বাড়তে থাকে। সে একটি কনস্ট্রাকশন সাইটে গিয়ে একা থাকতে শুরু করে। বর্মা যখন বিন্দুর সম্পর্কে ভাবে তখন তার ডিপ্রেশনের কারণে হ্যালুসিনেশন হতে শুরু করে। একসঙ্গে অনেক লোক তাকে ঘিরে ধরে, তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র থাকে। তাদের মধ্যে কিছুজন বর্মাকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো,
তুমি তোমার বোনের সম্মান রক্ষা করেছ। আর তখন শয়তানের লোকগুলি তাকে বলে, তুমি বিন্দুকে এত ভালোবাসলে, আর তার বদলে সে তোমাকে কি দিল? শুধু প্রতারণা। যদি সে না চাইতো তাহলে আগেই বলে দিতে পারতো। তোমার মনে এত আশা জাগালো কেন? বিন্দু খুব স্বার্থপর মেয়ে। যখন সে কাঁদতো তখন তুমি জোকার হয়ে তাকে হাসানোর চেষ্টা করতে, আর তার সুখে তুমি সুখী হতে এবং তার দুঃখে তুমি দুঃখী হতে। এইভাবে বর্মার মনে ভালো এবং মন্দের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। এই লড়াইয়ে ভালোর হার হয়, আর বর্মা ধীরে ধীরে সাইকোপ্যাথে পরিণত হয়। আর ঠিক সেই সময় বিন্দু বর্মার কাছে আসে তাকে ধন্যবাদ জানাতে। আর এখানেই বর্মা বিন্দুর 2 হাত কেটে মেরে ফেলে। সেই দিন থেকে যখনই বর্মা কোনো মেয়ের বিয়ের কথা শুনে, তখন তার মধ্যে সেই সাইকোপ্যাথ জেগে ওঠে এবং সে এমন মেয়েদের অপহরণ করে তাদের মেরে ফেলে। আর আজকে আমনিকে হত্যা করার দিন। এদিকে রাম দ্রুত জীবিতার কাছে এসে জিজ্ঞেস করে আশেপাশে এখানে কোথায় কনস্ট্রাকশনের কাজ চলছে। জীবিতা তাকে দেখিয়ে দেয় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। রাম বলে, আসলে সিরিয়াল কিলারের অন্য কেউ নয়, সে হলো বর্মা। এইদিকে আমনি বর্মার হাত থেকে পালানোর চেষ্টা করে। অন্য একটি রুমে যাওয়ার পর সে বিন্দুর লাশ দেখতে পায়, যা বর্মা এখনো পর্যন্ত সযত্নে রেখেছে। সেই সময়ে রামও সেখানে পৌঁছে যায়। আমনিকে বাঁচানোর জন্য রাম এবং বর্মার মধ্যে লড়াই শুরু হয়। সেই সময় জীবিতাও সেখানে আসে। সেখানে একটি রুমে সে তার মেয়েকে দেখতে পায়। এটি দেখে জীবিতার হুঁশ উড়ে যায়। শেষ পর্যন্ত জীবিতা নিজের হাতে বর্মাকে মেরে ফেলে। আর মুভিটি এখানেই শেষ হয়।